আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে যথারীতি শুনুন সুপার ফেজ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জাতীয় পার্টি ও গণফোরাম সহ কয়েকটি ইসলামী দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, যৌক্তিক সময় নির্বাচন ও নানামুখী সংস্কার দাবি। বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান, অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন বললেন ফখরুল। এবং সাগররুনি হত্যা মামলায় অবিলম্বে অভিযোগপত্র জমা ও দ্রুত বিচারের দাবি, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার নিন্দা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভায় বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গ। বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টাও যৌক্তিক সময়ে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান নেতারা। সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি, সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন গণফোরাম ও জাতীয় পার্টির নেতারা। তাদের আলোচনায়ও উঠে আসে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ। আমরা গণফোরামের পক্ষ থেকে যৌক্তিক দাবি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 21টি দাবি উত্থাপন করেছি। বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন। পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, এবং এখন এই মুহূর্তে মানুষের প্রত্যাশাটা বেশি যাতে দ্রব্য মূল্যটা গুরুত্ব দেওয়া হয়, যাতে একটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নতি হয়, বিশেষ করে পুলিশ বাহিনীকে যাতে আরও অ্যাক্টিভ করা হয়, এই সমস্ত বিষয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান আলাপ করেছেন। এছাড়া এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ ও 12 দলীয় জোটের নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আগামীতে কারা সরকার গঠন করবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবেন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল কর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের তৃতীয় দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলদের সজাগ, ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। বিএনপির নামে
ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশৃঙ্খলকারীদের বিএনপিতে ঠাঁই নেই। কুমিল্লায় ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া প্রয়োজন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় অবিলম্বে অভিযোগপত্র জমা দেওয়া এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সমাবেশে তারা বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমে কণ্ঠরোধকারী আইনে করা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করতে হবে। সম্প্রতি সাংবাদিক বিরুদ্ধে হত্যা মামলারও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, গাজায় মাস জুড়ে ইসরায়েলি অভিযানে 250-র বেশি হামাস যোদ্ধাকে হত্যার দাবি। পোলিও টিকা দিতে 3 দিন 9 ঘন্টা করে যুদ্ধবিরতি। বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক ASM জাহিদ বলেন, 25টি ক্যাডারের সমন্বয়ে এই সংগঠন গঠিত হয়েছে। বিভিন্ন ক্যাডারে যে বৈষম্য রয়েছে তা নিরসন করতে চান তারা। তিনি বলেন, বর্তমানে উপসচিব পদে 80% বেশি পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত, যা একটি বড় বৈষম্য। সংবাদ সম্মেলনে বিভিন্ন ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস এবং মধ্য গাজার দের আল বালা এলাকায় শুক্রবার সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, মাসব্যাপী অভিযানে 2.5 শতাধিক হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস এবং দের আল বালা এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে নজরের মরদেহ উদ্ধার করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের 6 কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ পথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 6 জিম্মির মরদেহ। এদিকে গাজা উপত্যকায় শিশুদের পোলিও টিকা প্রদান কর্মসূচির কারণে 3 দিনে মোট 9 ঘন্টা করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত 3 দিন ভোর 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত গাজায় সংঘাতে জড়াবে না দুপক্ষ। গাজায় 10 মাস ধরে চলা যুদ্ধে 40,000-এরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং মৎস্য খাত। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। কৃষক এবং মাছ চাষিরা বলছেন, বন্যা আরও দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণও বাড়বে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘ 3 মাস বন্ধের পরে খুলছে সুন্দরবনের দ্বার। পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবারিত সবুজ বন আর পাহাড় ঘেরা এই পর্যটন কেন্দ্র। সেই সাথে কর্মচঞ্চলতা বেড়েছে নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়া হাজার হাজার জেলে এবং বনজীবীদের। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সালে ঋণ খেলাপি হওয়া শ্রীলঙ্কা অর্থনৈতিক পুনর্গঠনে সফলতা অর্জন করেছে। মূল্যস্ফীতি মোকাবেলায় রাখছে বড় ভূমিকা। 2022 সালে সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি 69.80% উঠেছিল।
পরিস্থিতি উত্তরণ করে মূল্যস্ফীতির হার চলতি বছরের আগস্টে 0.5% নেমে এসেছে। আগের বছর 2023 সালে আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল 4%। চলতি বছরের জুলাই মাসে যা ছিল 2.4%। সেখান থেকে এক ধাপে তা 1%-এর নিচে নেমে এসেছে। শ্রীলঙ্কার পরিসংখ্যান মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে খাদ্য, পানি, জ্বালানি, বিদ্যুৎ ও রান্নার গ্যাসের দাম কমেছে দেশটিতে। আগামী 21শে সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে আগে পণ্যমূল্য বাড়বে না বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।